মানব সভ্যতার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছিল চাকার আবিষ্কারের পর। এরপর যতই সময় পার হয়েছে, নতুন নতুন আবিষ্কার বদলে দিয়েছে পৃথিবীর রূপরেখাকে। বর্তমান সময়ের যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে এক একটা দেশ এখন এক একটা প্রতিবেশী গ্রামের মতো পরিণত হয়েছে। এই সব কিছু সম্ভব হয়েছে প্রযুক্তিগত উন্নয়নের কারণে। প্রযুক্তির এই আধুনিকায়ন শুধুমাত্র পৃথিবীর দূরত্বকেই কমায়নি, সেই সাথে শত কোটি মাইল দূরের চাঁদ তারাকেও আমাদের হাতের নাগালে নিয়ে এসেছে। চাকার আবিষ্কার যেমন পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছিল, ঠিক তেমনি রকেটের প্রযুক্তিও মানুষের সামনে খুলে দিয়েছে মহাশূন্যের দুয়ারকে। রকেট আবিষ্কারের ইতিহাসকে ঘাটলে দেখা যায় এই প্রযুক্তির আবিষ্কার হয়েছিল যুদ্ধক্ষেত্রের অস্ত্রের হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাতে দূরপাল্লার অস্ত্র হিসেবে রকেটের এই নতুন সম্ভাবনা তৈরি হয়। বিশ্বযুদ্ধের অভিজ্ঞতায় পৃথিবীর সবগুলো দেশই আধুনিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে, যা মানুষের মনে যুদ্ধের প্রতি একটি অনীহার জন্ম দেয়। এর কারণে প্রতিটি দেশই তখন তাদের নিজেদের আভ্যন্তরীণ উন্নয়নের জন্য মনোযোগী হতে থাকে। আর সেই সাথে পরিবর্তনের শুরু হয় রকেটের প্রযুক্তিতেও। 1957 সালে প্রথমবারের মতো রাশিয়া কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রকেট প্রযুক্তিকে সফলভাবে মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করে। এর পরের বছরই আমেরিকাও তাদের প্রথম স্যাটেলাইটকে মহাকাশে পাঠায়। আর এই প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে যায় 1961 সালে। রাশিয়া তখন সফলভাবে একজন মহাকাশচারীকে পৃথিবীর কক্ষে পাঠান। তার পরের বছর আমেরিকাও নভোচারীকে মহাকাশে পাঠান। এইভাবেই রকেটের প্রযুক্তি এগিয়ে যেতে থাকে। তবে রকেটের প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং এর প্রতি আগ্রহ আরও অনেক গুণে বেড়ে যায় আমেরিকার অ্যাপোলো মিশনের পর থেকে। এই মিশনের মাধ্যমেই প্রথমবার চাঁদের পৃষ্ঠে কোনো মানুষের পদচিহ্ন পড়ে, যেটা ছিল মানবের ইতিহাসের একটি ঐতিহাসিক জয়। আমেরিকার মুন ল্যান্ডিংয়ের পর থেকে পৃথিবীর সামনে মহাকাশ বিজ্ঞানের নতুন নতুন দিক উন্মোচন হয়। পৃথিবীর অনেক দেশই আগ্রহী হয়ে ওঠে। শুরু হয় রকেট বিজ্ঞানকে নিয়ে আরও অধিক গবেষণার। কারণ রকেট ছাড়া তো পৃথিবীর অভিকর্ষকে পার করে মহাশূন্যে পৌঁছানো সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলো মহাকাশ গবেষণার একের পর এক সাফল্য অর্জন করলেও মধ্যম কিংবা নিম্ন আয়ের দেশগুলোর কাছে এমন চিন্তা করাটা একরকমের বিলাসিতাই ছিল, কারণ মহাকাশ গবেষণা অত্যন্ত ব্যয়বহুল। তবে এর খরচ অনেকটাই কমে আসে স্পেসএক্স কোম্পানির পুনর্ব্যবহারযোগ্য রকেটের উদ্ভাবনের পর। পূর্বে যেখানে একটি রকেট শুধুমাত্র একবারই ব্যবহার করা যেত, সেখানে স্পেসএক্সের রকেট একাধিক মিশনে ব্যবহার করা সম্ভব। আজ আমরা জানব স্পেসএক্স কোম্পানির একটি বিশেষ রকেট স্টারশিপের সম্পর্কে। এখনও পর্যন্ত স্টারশিপকে বলা হয়ে থাকে বিশ্বের সবথেকে বৃহৎ আকৃতির রকেট, যার মাধ্যমে স্পেসএক্স মঙ্গল গ্রহে মানব বসতি গড়তে চাইছে। আমরা যারা সায়েন্স লাভার আছি তারা এলন মাস্ককে অবশ্যই চিনি, যাকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের টনি স্টার্কের সাথে তুলনা করা যায় অতি সহজেই। তিনি অবশ্যই কল্পনা টনি স্টার্কের মতো একাধিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করা কেউ নন। তবে এলন মাস্ক একজন সফল উদ্যোক্তা, আর তার এমন খেতাবের পেছনে রয়েছে নতুন নতুন সব আইডিয়া। 2002 সালে আমেরিকায় যাত্রা শুরু করে স্পেসএক্স। এরপর টানা কয়েক বছর সফলতার মুখ না দেখলেও বর্তমান মহাকাশ গবেষণায় স্পেসএক্স সম্ভবত সবচেয়ে সফল প্রাইভেট কোম্পানি। 2008-এ প্রথমবার পৃথিবীর অরবিটে লিকুইড ফুয়েল রকেট পাঠাতে সক্ষম হয় স্পেসএক্স। এরপরেই নাসার সাথে তাদের চুক্তি হয় এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য তাদের কাজের সুযোগ আসে। 2010 সালে স্পেসএক্স একটি বাণিজ্যিক মিশনকে পরিচালনা করে, যে মিশনে ড্রাগন ক্যাপসুল নামে একটি মহাকাশযান সফলভাবে পৃথিবীর অরবিট থেকে ঘুরে আসতে সক্ষম হয়। এরপর তারা জন্ম দেয় আরও একটি ইতিহাসের প্রথম বাণিজ্যিক কোম্পানি হিসেবে নাসার একটি কার্গোকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছিয়ে দেয়। ইলন মাস্কের স্পেসএক্স প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মহাকাশ ভ্রমণের খরচকে যথাসাধ্য কমিয়ে আনা। একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর স্পেসএক্স উদ্ভাবন করে পুনর্ব্যবহারযোগ্য রকেট, যা সত্যিকার অর্থেই স্পেস ট্রাভেলের খরচকে অনেকটাই কমাতে সক্ষম হয়েছে। ইলন মাস্ক এখন স্বপ্ন দেখছেন চাঁদের মতো মানুষ একদিন মঙ্গলের মাটিতেও পা ফেলবেন। তবে মঙ্গলে কৃত্রিম বসতি গড়ে তোলা চন্দ্র অভিযানের মতো সহজ হবে না। সেখানে প্রয়োজন আরও অধিক প্রযুক্তির।
এই লক্ষ্যে স্পেসএক্সের বিশেষ রকেট নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। স্টারশিপ হলো সেই রকেট। প্রথমেই আসা যাক স্টারশিপ নামটির ব্যাপারে। এলন মাস্ক 2016 সালে এর কাজ শুরু করেন। অনেকদিন পর্যন্ত নিশ্চিত ছিল না এটার নাম কি দেওয়া হবে। প্রথমে এর নাম দেওয়া হয়েছিল ইন্টারপ্ল্যানেটারি ট্রান্সপোর্ট সিস্টেম, তবে এই নাম খুব বেশি দিন টিকল না। এরপর পুরনো ফ্যালকন রকেটের সাথে মিলিয়ে নাম রাখা হলো বিগ ফ্যালকন রকেট, তবে শেষ পর্যন্ত স্টারশিপ নামটিকেই চূড়ান্ত করা হয়। স্টারশিপের দুটি অংশ, একটি হলো রকেট বুস্টার, যেখানে মোট 37টি র্যাপ্টার ইঞ্জিনের ব্যবহার করা হবে। রকেট বুস্টারের কাজ হচ্ছে মূল যানটিকে অভিকর্ষকে পার করে পৃথিবীর অরবিটে পৌঁছে দেওয়া, এবং স্টারশিপ যেহেতু সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য একটি রকেট, তাই তার মূল যানটি অরবিটে পৌঁছানোর পর বুস্টারটি আবার পৃথিবীতে অবতরণ করে নির্দিষ্ট ল্যান্ডিং প্যাডে ল্যান্ড করবে। বুস্টারে ব্যবহৃত র্যাপ্টার ইঞ্জিন অনায়াসে 1000 বার ব্যবহারযোগ্য হবে, যদি এর মধ্যে বিশেষ কোনো প্রকার সমস্যা না হয়। স্পেসএক্সের অন্যান্য ফালকন রকেট ছিল লিকুইড অক্সিজেন দ্বারা চালিত, তবে আধুনিক র্যাপ্টার ইঞ্জিন চলবে লিকুইড অক্সিজেন ও লিকুইড মিথেনে। স্টারশিপের অপর অংশটি মূল যান, যেখানে রয়েছে 6টি র্যাপ্টার ইঞ্জিন। ভূমি থেকে অরবিটে পৌঁছে বুস্টার আলাদা হবার সাথে সাথেই আরও একটি রকেট পাঠানো হবে, এবং সেটি মূল যানের সাথে যুক্ত হয়ে রিফিউলিং করে দেবে, যেন মূল যানটি নির্ধারিত মিশন চাঁদ কিংবা মঙ্গলে পৌঁছাতে পারে। রকেট বুস্টার এবং মূল যানের সম্মিলিত রূপই হচ্ছে স্টারশিপ। স্টারশিপের উচ্চতা হবে 120 মিটার, যা দৈর্ঘ্য হিসেবে একটি ফুটবল মাঠের থেকেও বিশাল। এই মহাকাশ যানটি একটি দূরপাল্লার মিশন, যেমন চাঁদ অথবা মঙ্গলে একসাথে 100 জন যাত্রী সহকারে অসংখ্য কার্গোকে বহন করতে সক্ষম হবে এই স্টারশিপ। এছাড়াও এর মোট ধারণ ক্ষমতা 150 মেট্রিক টন, যা 21টি আফ্রিকান হাতির সমান হবে। সম্পূর্ণ রকেটটি তৈরি হবে স্টেনলেস স্টিল দিয়ে। পূর্বের রকেটগুলো কার্বন ফাইবারের হলেও এখানে স্টিলের ব্যবহার করার বেশ কয়েকটি কারণ রয়েছে। একে তো এখানে খরচ অনেকটাই কমে যাবে, অপরদিকে এটি মঙ্গলে প্রতি ঘন্টা 70,000 মাইলের গতিতে ল্যান্ডিংয়ের সময় যে পরিমাণে হিটের উৎপন্ন হবে তা কার্বন ফাইবারের পক্ষে অসহনীয় হয়ে যাবে। আমেরিকার টেক্সাসে স্টারশিপের নির্মাণ কাজ চলছে, যেখানে বানানো হচ্ছে অসংখ্য প্রোটোটাইপ স্টারশিপ, যে নমুনাগুলোর মাধ্যমে চূড়ান্ত মিশনের পূর্বে অনেক রকমের পরীক্ষা চালানো হবে। প্রথম দিকের বেশ কয়েকটি পরীক্ষা ব্যর্থ হলেও সর্বশেষ খবর এটাই বলছে স্টারশিপের একটি নমুনা S95 ভূমি থেকে 150 মিটার উচ্চতায় উঠতে সক্ষম হয়েছে। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে, স্টারশিপ প্রজেক্টের এত অর্থ কোথা থেকে আসবে? এই প্রজেক্টের অধিকাংশ অর্থ আসছে ইলন মাস্কের স্টারলিংক নামের অন্য একটি প্রজেক্ট থেকে, যার মাধ্যমে একসময় পুরো পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে এই স্পেসএক্স। এছাড়াও জাপানের ধনকুবের মিয়োশিকো উজুয়া অর্থের যোগান দিচ্ছেন এই স্টারশিপ প্রজেক্টে, যাকে প্রথমবারের মতো একজন বাণিজ্যিক যাত্রী হিসেবে চাঁদে নিয়ে যাবে স্পেসএক্স। স্টারশিপ সম্পূর্ণ প্রস্তুত হবার পর মঙ্গলে যাওয়ার পূর্বে চাঁদে একটি মিশন পরিচালনা করবে এবং 2024 সালে যাত্রা শুরু করবে মঙ্গলের উদ্দেশ্যে। তবে 2024 সালকেই একেবারে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। স্পেসএক্সের সিও এলন মাস্ক 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে 10 লক্ষ মানুষের বসবাসের জন্য শহর তৈরি করার পরিকল্পনা করছেন, এবং আগামী 10 বছরে তিনি 1000 স্টারশিপ রকেটকে তৈরি করতে চান। সবাই যেন মঙ্গলের ভ্রমণ করতে পারে সেটাকে তিনি নিশ্চিত করতে চান। চাইলে যে কেউ মঙ্গলে যেতে পারে, টাকা না থাকলে ঋণ দেওয়ার ব্যবস্থাও হবে, এবং কি মঙ্গলে চাকরির বাজারও তৈরি হবে। এইভাবেই 10 বছরে 10 লক্ষ মানুষকে মঙ্গলে পাঠানো হবে। প্রতি 26 মাস পর পর পৃথিবী এবং মঙ্গল গ্রহ কাছাকাছি আসে। এই সময়ে জ্বালানি খরচ বাঁচাতে 30 দিনে 1000 স্টারশিপকে মঙ্গলে পাঠানো হবে। যাই হোক, 1000 স্টারশিপকে মঙ্গলে পাঠানোর ক্ষমতা অর্জন করতে স্পেসএক্সকে আরও অনেক বছর সময় লেগে যাবে। মঙ্গল গ্রহে বসতি স্থাপনে কি করা হবে তা নিয়ে ইলন মাস্ক বেশ সরব, তবে সেখানে মানুষ কিভাবে বেঁচে থাকবে তা নিয়ে রয়েছে অনেক দ্বিধাদ্বন্দ্ব। কারণ অক্সিজেন বা জল কোনোটাই মঙ্গলে নেই, সেখানে বরফের রূপে জল আছে। তাই কৃত্রিম লাইফ সাপোর্টের সহায়তা নিয়ে আদৌ কি সেখানে স্থায়ীভাবে থাকা সম্ভব হবে কিনা সেটা নিয়েও রয়েছে আশঙ্কা। যাই হোক বন্ধুরা,
আজকের এই ভিডিও থেকে আমরা এলন মাস্ক এবং তার স্টারশিপ মিশনের সম্পর্কে অনেক অজানা তথ্যকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই ইনফরমেশনগুলো আপনার কাছে কেমন লেগেছে সেটি আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সায়েন্স বাংলার পাশে থাকুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।